আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা দেখব পর্যায় সারণী চ্যাপ্টার। ঠিক আছে, তো পর্যায় সারণী চ্যাপ্টারে আমরা এখন দেখব গ্রুপ নির্ণয়। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি করে গ্রুপ নির্ণয় করতে পারি সেটা আমরা এখন দেখব। তো দেখো, ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ নির্ণয়ের জন্য তিনটা নিয়ম আছে আমাদের। ঠিক আছে, তো তিনটা নিয়ম আমি একদম এক্সাম্পল দিয়ে আমরা করব, তাহলে বিষয়টা আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, দেখো শুরুতে আছে তোমার সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের ইলেকট্রন 11। ইলেকট্রন বিন্যাস যদি করি, দেখো 1s2 2s2 2p6 3s1, এই তোমার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো আমাদের প্রথম নিয়মে যেটা আছে সেটা যদি লাস্টে s অরবিটাল থাকে। ঠিক আছে, লাস্টে যদি s অরবিটাল থাকে তাহলে s অরবিটালের তোমার যতটি ইলেকট্রন থাকবে ততই তোমার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, তত তোমার গ্রুপ নাম্বার। তাহলে এখানে s অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে একটা। তাহলে গ্রুপ নাম্বার কত? এটার গ্রুপ নাম্বার তোমার 1। ঠিক আছে, তাহলে আমরা সোডিয়ামকে যদি পর্যায় সারণীতে আমরা দেখি তাহলে দেখতে পাবো সোডিয়াম গ্রুপ 1 এ অবস্থিত। বাট একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, তিনটা নিয়ম তো যাতে পেস না লাগে সেজন্য দেখো এখানে 3s1, হ্যাঁ, লাস্টের অরবিটাল তোমার s অরবিটাল। তো s অরবিটালের যে n এর মান, n এর মানটা তোমার 3। তার আগের যে অরবিটাল, তার আগের অরবিটালের ক্ষেত্রে n এর মানটা তোমার 2। তার আগের অরবিটালের ক্ষেত্রে n এর মান কত? n এর মান তোমার 2। তাহলে প্রথম নিয়মে যেটা আছে সেটা খেয়াল রাখবা, যদি লাস্ট সর্বশেষ s অরবিটাল থাকে এবং s অরবিটালে যে n এর মান থাকবে তার আগের অরবিটালে n এর মানের সাথে সেম থাকবে না। ঠিক আছে, তোমার n এর মানটা কি হবে না? সেম হবে না। ঠিক আছে, কি হবে না? n এর মানটা সেম হবে না। অবশ্যই প্রথম শর্ত লাস্ট অরবিটালে s অরবিটাল থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই নিয়মটা ফলো করতে পারবো। তারপরে আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, লিথিয়াম। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা তোমার 3। ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s1। ঠিক আছে, 1s2 2s1। তাহলে এর লাস্ট অরবিটাল s অরবিটাল। যদি আমরা লাস্টে s অরবিটাল পাই তাহলে নিয়ম s অরবিটালের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা। ঠিক আছে, s অরবিটালের ইলেকট্রন সংখ্যায় তোমার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে s অরবিটালের ইলেকট্রন আছে একটি। তাহলে গ্রুপ নাম্বার কত? তাহলে গ্রুপ নাম্বার তোমার 1। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস আমি কি বলছি সেটা যে এখানে যে n এর মানটা সেম যাতে না হয়। তাহলে s অরবিটালে n এর মান তোমার 2, আর আগের অরবিটালের ক্ষেত্রে n এর মান তোমার 1। তাহলে n এর মান সেম না। তাহলে আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন আমরা 2 নাম্বার নিয়মটা দেখি। দেখো 2 নাম্বার নিয়মটা আমরা একদম উদাহরণ সহ দেখব। তো এখানে প্রথম যে মৌলটা আছে সেটা ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন 17টা। তো ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, দেখো 1s2 2s2 2p6 3s2 3p5। ঠিক আছে, তো এই আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তো এই নিয়মে কি বলছে, লাস্টে যদি তোমার পি অরবিটাল থাকে তার আগে এস অরবিটাল যদি থাকে তাহলে তোমার এস অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা প্লাস পি অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা প্লাস 10। ঠিক আছে, নিয়মটা কি হবে, যদি লাস্টে পি অরবিটাল থাকে এবং তার আগে যদি এস অরবিটাল থাকে, এবং আরেকটা নিয়ম জাস্ট যাতে তিনটার মধ্যে প্যাচ না লাগে সেটা এই ক্ষেত্রে n এর মানটা সেম হবে। n এর মানটা কি হবে? সেম হবে। দেখো পি অরবিটালে n এর মান তোমার 3, আর s অরবিটালে n এর মান তোমার 3। তাহলে n এর মানটা কি থাকবে? সেম থাকবে। যদি n এর মান সেম থাকে তাহলে এই নিয়মটা তোমার s অরবিটালে টোটাল ইলেকট্রন সংখ্যা প্লাস পি অরবিটালে টোটাল ইলেকট্রন সংখ্যা প্লাস 10। তাহলে এই নিয়মে যদি আমরা দেখি তাহলে ক্লোরিনের
তোমার গ্রুপ সংখ্যা কত আসতেছে, গ্রুপ সংখ্যা আসতেছে এস এ আছে তোমার 2টা ইলেকট্রন প্লাস পি তে আছে তোমার 5টা ইলেকট্রন প্লাস 10, তাহলে কত 17। তো আমরা পর্যায় সারণীতে যদি 17 নাম্বার গ্রুপে দেখি, 17 নাম্বার গ্রুপে হচ্ছে আমরা ক্লোরিনকে পেয়ে যাব। ঠিক আছে, তো আশা করি এই নিয়মটা বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, দেখো অক্সিজেন আমরা নিলাম, অক্সিজেন ইলেকট্রন হচ্ছে তোমার 8, ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p4, ঠিক আছে, 1s2 2s2 2p4। তাহলে লাস্টে কি আছে, লাস্টে হচ্ছে p অরবিটাল আছে, তার আগে কি আছে s অরবিটাল আছে, এবং n এর মান কি এখানে সেম, n এর মানটা হচ্ছে সেম। তাহলে নিয়ম কি, নিয়ম হচ্ছে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা প্লাস p অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা প্লাস 10। তাহলে s এ কত আছে, 2টা আছে, p তে কয়টা আছে, 4টা আছে, প্লাস 10, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 16। তাহলে আমরা ক্লোরিনের ক্ষেত্রে, সরি অক্সিজেনের ক্ষেত্রে যখন আমরা পর্যায় সারণীতে দেখব, তখন অক্সিজেনের গ্রুপ সংখ্যা হবে তোমার কত, 16। ঠিক আছে, তো আশা করি এই নিয়মটা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আসো আমরা 3 নাম্বার নিয়মটা দেখি। 3 নাম্বার নিয়মে কি বলছে, 3 নাম্বারে হচ্ছে প্রথমে আছে আয়রন, আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 26। ঠিক আছে, তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, ঠিক আছে, ইলেকট্রন আগে 4s এ যাবে, তাহলে 4s হচ্ছে তোমার 4s2 3d6। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো এই নিয়মে কি বলছে, এই নিয়মে বলছে লাস্টে যদি তোমার s অরবিটাল থাকে এবং তার আগে তোমার d অরবিটাল থাকবে, তার আগে কি থাকবে, d অরবিটাল থাকবে, এবং এই ক্ষেত্রে n এর মানটা সেম হবে না, n এর মানটা সেম হবে না। ঠিক আছে, লাস্টে কি থাকবে, s অরবিটাল থাকবে, তার আগে তোমার কি থাকবে, d অরবিটাল থাকবে। যদি এটা থাকে তাহলে হচ্ছে নিয়মটা হচ্ছে কি, তোমার d অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা প্লাস s অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে d তে আছে তোমার 6টা প্লাস s এ আছে তোমার 2টা, তাহলে কত, 8। তাহলে আয়রন এর গ্রুপ সংখ্যা আমরা কত দেখতে পাচ্ছি, আয়রনের গ্রুপ সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো আরেকটা উদাহরণ তোমার নিকেল 28 এর ইলেকট্রন সংখ্যা, তো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, 4s এ যাবে 2টা, 3d তে 8টা। তাহলে হচ্ছে লাস্টে কি আছে, s অরবিটাল আছে, তার আগে হচ্ছে তোমার d অরবিটাল আছে, এবং n এর মান যেহেতু সেম না, এখানে s অরবিটালে n এর মান হচ্ছে তোমার 4 আর d অরবিটালে n এর মান হচ্ছে 3। তাহলে নিয়ম কি, d অরবিটালে টোটাল ইলেকট্রন সংখ্যা প্লাস s অরবিটালে টোটাল ইলেকট্রন সংখ্যা। তাহলে d অরবিটালে টোটাল ইলেকট্রন আছে তোমার কয়টা, 8টা, প্লাস s এ আছে কয়টা, 2টা, তাহলে কত হচ্ছে 10। তাহলে আমরা নিকেল এর গ্রুপ সংখ্যা কত পাচ্ছি, নিকেল এর গ্রুপ সংখ্যা পাচ্ছি 10। তাহলে দেখো এই 3টা নিয়মে আমি এখানে এক্সপ্লেন করছি, আশা করি বুঝতে পারছো। তো 3টা যদি একটু সামারি করি, দেখো প্রথম নিয়মটা হচ্ছে কি, লাস্টে s অরবিটাল থাকবে এবং তার আগে কি থাকবে সেটা আমাদের দেখার বিষয় না, লাস্টে s অরবিটাল থাকবে, এবং এই ক্ষেত্রে n এর মানটা সেম হবে না। ঠিক আছে, তো এখানে সমস্যা হতে পারে এই প্রথম নিয়ম এবং তৃতীয় নিয়মের সাথে। তো দেখো তৃতীয় নিয়মে লাস্টে তোমার s অরবিটাল থাকে, প্রথম নিয়মে লাস্টে s অরবিটাল থাকে। বাট দেখো এই তৃতীয় নিয়মে প্রথমে s অরবিটাল মানে লাস্টে s অরবিটাল থাকার আগে তোমার d অরবিটাল থাকবে। ঠিক আছে, তো s অরবিটালের আগে অবশ্যই d অরবিটাল থাকবে এবং n এর মানটা সেম হবে না। তো s অরবিটালের আগে d অরবিটাল থাকবে, এখানে s অরবিটালের আগে কখনো d অরবিটাল থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তো যদি s অরবিটাল থাকে তাহলে s অরবিটালের মাথায় যতটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। আর দ্বিতীয় নিয়মে যদি দেখো, দ্বিতীয় নিয়মে কি বলছে, লাস্টে তোমার p অরবিটাল থাকবে, তার আগে s অরবিটাল থাকবে, এবং এই ক্ষেত্রে n এর মানটা সেম হবে। ঠিক আছে, তো যদি এরকম হয় তাহলে তোমার নিয়মটা হচ্ছে কি, s অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে প্লাস p অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে প্লাস তার সাথে আমরা 10 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা।
ঠিক আছে। আচ্ছা, আর 3 নাম্বার নিয়ম কি? 3 নাম্বার নিয়ম হচ্ছে লাস্টে s অরবিটাল থাকবে, তার আগে d অরবিটাল থাকবে এবং n এর মানটা সেম হবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার d অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা প্লাস s অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা। তো এইভাবে হচ্ছে আমরা এই তোমার 3টা নিয়ম দেখাইছি। তো এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পর্যায় সংখ্যা আমরা কিভাবে বের করব। ঠিক আছে, দেখো পর্যায় সংখ্যা বের করা হচ্ছে একদম ইজি। তো লাস্টের অরবিটালে যে ইলেকট্রন থাকবে, হ্যাঁ লাস্টের অরবিটাল যা থাকবে সেই অরবিটালের n এর মানটাই হচ্ছে তোমার পর্যায়ের সংখ্যা। ঠিক আছে, লাস্টের অরবিটালে যে n এর মানটা থাকবে সেই n এর মান হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে যদি আমরা সোডিয়ামে আসি, দেখো সোডিয়ামে লাস্টের অরবিটাল হচ্ছে 3s1। ঠিক আছে, তো এখানে লাস্টের অরবিটালের ক্ষেত্রে n এর মান হচ্ছে তোমার 3, n এর মান কত পাচ্ছি 3, তাহলে 3টাই হচ্ছে পর্যায় সংখ্যা। লিথিয়ামের ক্ষেত্রে যদি আসি দেখো, তাহলে লাস্ট অরবিটাল হচ্ছে 2s1। ঠিক আছে, 2s1টা হচ্ছে এখানে লাস্টের অরবিটাল। তাহলে এই লাস্টের অরবিটালে n এর মান কত? n এর মান হচ্ছে তোমার 2, n এর মান কত পাচ্ছি 2। তাহলে লিথিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে তোমার, সরি লিথিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে তোমার 2। আচ্ছা, এখানে ক্লোরিনেরটা ক্ষেত্রে দেখি, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে দেখো তার লাস্টের অরবিটাল হচ্ছে 3p5। তাহলে এখানে লাস্টের অরবিটালের n এর মান কত? n এর মান হচ্ছে তোমার 3। তাহলে হচ্ছে ক্লোরিনের পর্যায় সংখ্যা হচ্ছে তোমার 3। অক্সিজেনটা যদি দেখি, অক্সিজেনটা হচ্ছে লাস্টের অরবিটাল n এর মান হচ্ছে 2, তাহলে তার পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা হচ্ছে 2। আয়রনের ক্ষেত্রে যদি দেখি, আয়রনের ক্ষেত্রে হচ্ছে তার লাস্টের অরবিটালে n এর মান হচ্ছে 4, n এর মান কত? 4, তাহলে তার পর্যায় সংখ্যা হচ্ছে তোমার 4। আর নিকেলের ক্ষেত্রে যদি দেখি, এটা হচ্ছে তোমার 4, তাহলে তার পর্যায় সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমাদের পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় নিয়ে আশা করি কখনো সমস্যা হবে না। তো এইটা হচ্ছে তোমার এইচএসসি তে সিকিউতে হচ্ছে তোমার আসে, হ্যাঁ ঘ নাম্বারে 3 নাম্বারের জন্য আসে, যে হচ্ছে পর্যায় সারণীতে হয়তো বা বলতে পারে যে গ্রুপ নির্ণয় করো, পর্যায় নির্ণয় করো, বাট ম্যাক্সিমাম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করো। হ্যাঁ, পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করাটা ম্যাক্সিমাম টাইমে আসে। তো যখন অবস্থান নির্ণয় করতে বলবে তখন আমরা দুইটা জিনিস নির্ণয় করব, গ্রুপ সংখ্যা নির্ণয় করব প্লাস পর্যায় সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, যখন অবস্থান বলবে তখন আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করব প্লাস পর্যায় সংখ্যা নির্ণয় করে আমরা অবস্থানটা দেখাবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আছে। ঠিক আছে, এই যে আমরা নিয়ম পড়ছি না যে তোমার গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয়, তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান বের করতে পারি। কিন্তু পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম আমরা দেখি। তো প্রথমে যে ব্যতিক্রমটা আছে সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন এর অবস্থান। ঠিক আছে, হাইড্রোজেনের অবস্থানটা নিয়ে কিছুটা ব্যতিক্রম আছে। আচ্ছা দেখো তো, আমরা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে হচ্ছে তোমার হাইড্রোজেন কত 1, তাহলে কি পাবো 1s1। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে তোমার গ্রুপ 1 হবে। ঠিক আছে, গ্রুপ 1 হবে। কিন্তু একটা জিনিস দেখো, গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে তোমার তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। ঠিক আছে, গ্রুপ 1 এর মৌল হচ্ছে তোমার, ঠিক আছে গ্রুপ 1 এরা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। ঠিক আছে, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। ঠিক আছে, এদেরকে আবার তোমার ধাতু, তোমার ক্ষার ধাতু বলা হয়। কি বলা হয়? এদেরকে ক্ষার ধাতু বলা হয়। ঠিক আছে, তো তোমার গ্রুপ 1 এ হাইড্রোজেন ছাড়া টোটাল 6টা মৌল আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা দেখো গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেটা হচ্ছে তোমার টোটাল 7টা, টোটাল 7টা। কি কি? তো এই 7টা মৌলের জন্য একটা ছন্দ আছে, আমরা আমাদের এই 7টা মৌল মুখস্থ করতে হবে। একটা ছন্দ আছে, সেটা হচ্ছে হাই লিনা কে রুবি সেচে ফেলেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছন্দ। তো হাই থেকে হচ্ছে তোমার হাইড্রোজেন, লি থেকে হচ্ছে লিথিয়াম, না থেকে হচ্ছে Na সোডিয়াম, কে থেকে হচ্ছে তোমার পটাশিয়াম, রুবি থেকে রুবিডিয়াম আরবি, সেচে থেকে হচ্ছে সিজিয়াম সিএস, ফেলিসে হচ্ছে ফ্রান্সিয়াম এফ আর। ঠিক আছে,
এই হচ্ছে আমাদের টোটাল 7টা মৌল। তো এই 7টা মৌলের মধ্যে হচ্ছে তোমার এই হাইড্রোজেন ছাড়া বাকি 6টা মৌল হচ্ছে তোমার তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, এবং এদেরকে বলা হয় তোমার ক্ষার ধাতু। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। তো হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, অপরপক্ষে হাইড্রোজেন কি? হাইড্রোজেন একটা গ্যাস। ঠিক আছে, হাইড্রোজেন একটা গ্যাস। তোমার হাইড্রোজেন এর অধিকাংশ বৈশিষ্ট্য হচ্ছে তোমার গ্রুপ 1 এর সাথে মিলে যায়। হ্যাঁ, অধিকাংশ বৈশিষ্ট্য হচ্ছে তোমার ক্ষার ধাতুর যে বৈশিষ্ট্য আছে, ক্ষার ধাতুর বৈশিষ্ট্যের সাথে মিলে। ঠিক আছে, বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। ঠিক আছে, তার মানে হাইড্রোজেনের যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে তোমার অধিকাংশ বৈশিষ্ট্য তোমার ক্ষার ধাতুর যে বৈশিষ্ট্যগুলো আছে তার সাথে মিলে যায়। যেরকম হচ্ছে ক্ষার ধাতু হচ্ছে তোমার কি করে, তারা হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে, যেরকম সোডিয়াম, সে কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হতে পারে। আবার হাইড্রোজেন কি করে, সে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে H প্লাসে পরিণত হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া হচ্ছে তোমার যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, তোমার সে কি করে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। সে কি করে তোমার, যেটা আমরা একটু মুছে দিই, গ্রুপ 17তে হচ্ছে যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় হ্যালোজেন। ঠিক আছে, গ্রুপ 17তে যে মৌলগুলো আছে হ্যালোজেন, যেরকম হচ্ছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ আরো আছে। তো এরা কি করে, এরা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো এরা কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো এদের বৈশিষ্ট্যের মতো হাইড্রোজেন হচ্ছে তোমার কি করে, সে হচ্ছে তোমার একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনের অধিকাংশ বৈশিষ্ট্য যেহেতু হচ্ছে তোমার ক্ষার ধাতুর সাথে মিলে যায়, মানে গ্রুপ 1 এর ধাতুর সাথে মিলে যায়, সেজন্য হচ্ছে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো হাইড্রোজেন ব্যতিক্রমটা অনেক সময় আসে, তো এটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। তো যদি সামারি করি, দেখো হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, তো সেই হিসাবে হাইড্রোজেনের অবস্থান অন্যান্য গ্যাসীয় মৌলের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু হাইড্রোজেনের যে বৈশিষ্ট্য আছে, হাইড্রোজেন কি করে তোমার ইলেকট্রন গ্রহণও করতে পারে আবার ত্যাগও করতে পারে। হাইড্রোজেনের ইলেকট্রন ত্যাগ করার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তোমার ধাতুর যে বৈশিষ্ট্যগুলো আছে, হ্যাঁ ধাতুর বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। মানে গ্রুপ 1 এর যে অন্যান্য যে 6টা মৌল আছে, সেই 6টা মৌলের সাথে অধিকাংশ বৈশিষ্ট্য যেহেতু মিলে যায়, সেই জন্য হচ্ছে হাইড্রোজেনকে হচ্ছে তোমার গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব যে তোমার 2 নাম্বার যে ব্যতিক্রম, সেটা হচ্ছে হিলিয়ামের অবস্থান। ঠিক আছে, হিলিয়ামের অবস্থান, এটা হচ্ছে হিলিয়ামের অবস্থানটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, তো আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, হিলিয়াম কত, 2টা ইলেকট্রন আছে, তাহলে হচ্ছে 1s2। তো আমরা যে নিয়ম পড়ছি, তো সেই নিয়মের ক্ষেত্রে এর গ্রুপ হওয়ার কথা ছিল গ্রুপ 2 তে। ঠিক আছে, এর গ্রুপ হওয়ার কথা ছিল গ্রুপ 2 তে, বাট তার গ্রুপ 2 তে না, এর গ্রুপ হচ্ছে তোমার 18। হিলিয়ামের গ্রুপ কত, 18। এই যে ব্যতিক্রমটা, সেই ব্যতিক্রমটা কেন হয়েছে সেটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। দেখো, হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম কি, হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম হচ্ছে তোমার একটা নিষ্ক্রিয় গ্যাস। অপরপক্ষে গ্রুপ টু তে যারা আছে, গ্রুপ 2 তে যারা আছে, এরা হচ্ছে তোমার মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ। এরা কি মৃৎ ক্ষার ধাতু, মানে হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। এরা কি তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। ঠিক আছে, এরা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, এবং এরা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তো গ্রুপ 2 এর বৈশিষ্ট্যের সাথে হিলিয়ামের বৈশিষ্ট্য কোনোভাবেই যায় না। ঠিক আছে, গ্রুপ 2 এর বৈশিষ্ট্যের সাথে হিলিয়ামের বৈশিষ্ট্য কোনোভাবেই তোমার এক হয় না। যেহেতু হিলিয়ামের বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার, হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ, তো সেই জন্য একে স্থান দেওয়া হয়েছে তোমার গ্রুপ 18তে। হ্যাঁ, গ্রুপ 18 হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। গ্রুপ 18 যে মৌলগুলো আছে, এরা হচ্ছে সবগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। যেরকম হিলিয়াম,
নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তো এই যে মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তোমার সবগুলো নিষ্ক্রিয় গ্যাস। যেহেতু হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, তো এই বৈশিষ্ট্য মিল রাখার জন্য হিলিয়ামকে গ্রুপ 2 তে না রেখে গ্রুপ 18 তে রাখা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে হিলিয়ামের ব্যতিক্রমের কারণ। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা ব্যতিক্রম হচ্ছে তোমার ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল। তো আমরা পর্যায় সারণীটা আমরা যখন দেখবো তখন দেখবো পর্যায় সারণীর ঠিক নিচে দুইটা তোমার সারি আছে। দুইটা সারিতে একটা সারি হচ্ছে তোমার ল্যান্থানাইট সারি, আর এটা হচ্ছে তোমার অ্যাক্টিনাইট সারি। তো ল্যান্থানাইট সারিতে মৌল আছে তোমার 15টা, অ্যাক্টিনাইট সারিতে মৌল আছে তোমার 15টা। তো ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির অবস্থানটা যদি আমরা দেখি, ল্যান্থানাইট সারির অবস্থান হচ্ছে তোমার ল্যান্থানাইটের অবস্থান হচ্ছে পর্যায় 6 এবং গ্রুপ 3। ঠিক আছে, আর অ্যাক্টিনের সারির অবস্থানটা যদি আমরা দেখি, এটা হচ্ছে পর্যায় 7 এবং গ্রুপ হচ্ছে তোমার 3। তাহলে দেখো এই একটা জায়গার মধ্যে, হ্যাঁ, এইখানে যে অবস্থানটা আছে সেই একটা জায়গার মধ্যে 15টা মৌল। হ্যাঁ, তো একটা জায়গার মধ্যে যদি 15টা মৌল লেখা হয় তাহলে হচ্ছে পর্যায় সারণীদের তোমার স্বাভাবিক যে সৌন্দর্য আছে সেটা নষ্ট হয়, এবং একটা জায়গার মধ্যে 15টা মৌল লেখা সম্ভব না। ঠিক আছে, তো এটা অনেক বাজে দেখাবে। সেজন্য হচ্ছে এই ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে হচ্ছে তোমার নিচে তোমার লেখা হয়েছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমার ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির ব্যতিক্রমটা। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, তো শুরুতে আমরা যা দেখবো সেটা হচ্ছে তোমার ধাতব ধর্ম। কি দেখবো আমরা? ধাতব ধর্ম। ঠিক আছে, ধাতব ধর্ম হচ্ছে তোমার একটা পর্যাবৃত্ত ধর্ম। তো আমরা নর্মালি কি জানি, ধাতু কারা? ঠিক আছে, ধাতু নর্মাল সংজ্ঞা অনুযায়ী মনে করো যারা চকচক করে, দেখতে চকচক করে, চক দেখতে হচ্ছে তোমার চকচক করে, আঘাত করলে ধাতব শব্দ করে, আঘাত করলে ধাতব শব্দ করে, এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। ঠিক আছে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী তাদেরকে কি বলা হয়? তাদেরকে ধাতু বলে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা মানে অন্য আর্টস কমার্সের স্টুডেন্ট যারা পড়ে তারা যদি এই সংজ্ঞাটা দেয় তাহলে ঠিক আছে, বাট আমরা যারা কেমিস্ট্রি পড়ি তো আমাদের মেইন সংজ্ঞাটা জানতে হবে। এটা হচ্ছে তোমার নর্মাল সংজ্ঞা, তো আমরা কেমিস্ট্রির ভাষায় পড়বো। ঠিক আছে, তো কেমিস্ট্রির ভাষায় কি, তো আমাদের ধাতু কাকে বলে যদি ক নম্বরে যদি আসে তাহলে অবশ্যই আমরা এটা লিখবো। ঠিক আছে, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদের তাদেরকে কি বলা হয়? তাদেরকে ধাতু বলে। ঠিক আছে, তাদেরকে ধাতু বলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কেমিস্ট্রির সংজ্ঞা। তো এটা যদি তোমার কোন নাম্বারে যদি আসে ধাতু কাকে বলে তাহলে এটা আমাদের অবশ্যই লিখতে হবে। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে আমরা ধাতু বলতে পারি। আচ্ছা, তো যদি আমরা একটু দেখি উদাহরণ, দেখো মনে করো সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম একটা ধাতু। তো সোডিয়াম কি করবে? সে হচ্ছে তোমার একটা ইলেকট্রন ত্যাগ করবে। একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? সোডিয়াম প্লাস। তার মানে এটা ধাতু আমাদের সংজ্ঞার সাথে মিলছে কিনা। যে সকল ধাতু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, তো সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করে তোমার ধনাত্মক আয়ন মানে সোডিয়াম প্লাস ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, সেই জন্য আমরা এটা বলতে পারি
সোডিয়াম হচ্ছে তোমার একটা ধাতু, ঠিক আছে। তো হচ্ছে পর্যায় সারণীতে ধাতব যে বৈশিষ্ট্য সেটা যে আমরা যদি একটু দেখি, পর্যায় সারণীর একই পর্যায়ের যদি আমরা বাম থেকে ডান দিক থেকে যাই, বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, ঠিক আছে। ধাতব ধর্ম হ্রাস পায়, ঠিক আছে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট। তো একই পর্যায়ের বাম থেকে যদি আমরা ডান দিকে যাই, তারপর পর্যায় সারণী যে বাম দিকে আছে, বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যেতে চাই, তাহলে আমরা দেখবো ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে। এখন ধাতব ধর্ম কি? ধাতব ধর্ম হচ্ছে একটা ইলেকট্রন যত সহজে, তোমার একটা মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করে ধাতুতে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, সেই ধর্মকে বলা হয় ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি? একটা মৌল যত সহজে তোমার ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, এই যে ধর্মটা, এই ধর্মকে বলা হয় ধাতব ধর্ম। তো যে যত সহজে তোমার ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। একই পর্যায়ের ক্ষেত্রে আমরা যখন বাম থেকে ডান দিকে যাব, তখন ধাতব ধর্ম কি হবে? হ্রাস পাবে। এবং গ্রুপ সম্পর্ক যদি দেখি, একই গ্রুপের ক্ষেত্রে কি হবে? একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে যদি আমরা নিচে যাই, উপর থেকে নিচে গেলে তার উল্টা হবে। হ্যাঁ, এখানে কি হয়েছিল? হ্রাস পাইছিল না, এখানে কি হবে? বৃদ্ধি পাবে। উপর থেকে আমরা যদি নিচে যাই, তাহলে ধাতব ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, যে ধাতব ধর্মের ক্ষেত্রে একই পর্যায়ে বাম থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে ধাতব ধর্ম হ্রাস পাবে, এবং একই গ্রুপের উপর থেকে যদি আমরা নিচের দিকে যাই, তাহলে হচ্ছে তোমার ধাতব ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মনে করো গ্রুপ 1 এর ক্ষেত্রে হাইড্রোজেন বাদে কি আছে তোমার? লিথিয়াম, তারপরে কি আছে? সোডিয়াম, পটাশিয়াম। এই তিনটার ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, তার ধাতব ধর্ম বেশি। তাহলে হচ্ছে একই গ্রুপ, দেখো লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই তিনটা হচ্ছে তোমার একই গ্রুপের মৌল। একই গ্রুপের ক্ষেত্রে কি হয়? উপর থেকে নিচে এলে তোমার ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে সবার উপরে হচ্ছে তোমার লিথিয়াম, লিথিয়ামের থেকে তার নিচে হচ্ছে সোডিয়াম, তাহলে লিথিয়ামের থেকে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি। আবার সোডিয়ামের নিচে হচ্ছে তোমার পটাশিয়াম, তাহলে সোডিয়াম থেকে পটাশিয়ামের ধাতব ধর্ম বেশি, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। আর পর্যায়ের ক্ষেত্রে যদি দেখো, মনে করো তোমার লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, বুরন, হ্যাঁ, এই তিনটা হচ্ছে তোমার একই পর্যায়ের মৌল। তো একই পর্যায়ের ক্ষেত্রে কি হয়? বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে এই তিনটা মৌলের মধ্যে সবার বামে আছে হচ্ছে তোমার লিথিয়াম, তাহলে লিথিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়ামের সব তার চাইতে কম, এবং বুরনটা হচ্ছে বেরিলিয়ামের থেকেও কম, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে তোমার অধাতব ধর্ম। দেখো, অধাতব ধর্ম হচ্ছে সেম, জাস্ট ধাতব ধর্মের উল্টা। তো ধাতব ধর্মের তোমার আমরা নর্মালি ধাতু কাদের বলতাম? যারা যারা দেখতে চকচক করে, আঘাত করলে ধাতব শব্দ করে, এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী বা সুপরিবাহী, তাদেরকে ধাতু বলি আমরা। তো নর্মাল ভাষায় অধাতু কাকে বলে? যারা দেখে চকচক করে না, আঘাত করলে ধাতব শব্দ করে না, এবং তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে অধাতব মানে কি আমরা অধাতু বলি, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের অধাতু কাদের বলে, সেটা হচ্ছে আমরা কেমিস্ট্রি ভাষায় করব। সেটা হচ্ছে তোমার অধাতু, হ্যাঁ, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন
ধাতু কি করছিল, ত্যাগ করছিল, আর কি করবে, গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। কি হবে, ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাদের কি বলি, তাদের বলা হয় অধাতু। ঠিক আছে। আচ্ছা, আর অধাতব ধর্ম কাদের বলা হয়, যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে তাদেরকে বলা হয়, আমরা তাদের অধাতব ধর্ম বলা হয়। ঠিক আছে। যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করে, যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে, তার অধাতব ধর্ম তত বেশি। তো এখান থেকে আমরা পর্যায় এবং গ্রুপ সম্পর্ক যদি দেখি তাহলে ধাতুর মতো জাস্ট উল্টা। হ্যাঁ, জাস্ট উল্টা। তোমার একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে যদি আমরা ডানে যাই, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম হচ্ছে তোমার কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে। বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আর উপর থেকে যদি নিচে যায় একই গ্রুপের, উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম জাস্ট কি হবে, উল্টা হবে। অধাতব ধর্ম এখানে বৃদ্ধি পায়, এখানে কি হবে, হ্রাস পায়। ঠিক আছে। অধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে এই যে দেখো আমাদের যে দুইটা তোমার বিষয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে একই পর্যায়ের ক্ষেত্রে বিষয়টা কি হয় এবং একই গ্রুপের ক্ষেত্রে কি হয়। তাহলে একই পর্যায়ের ক্ষেত্রে আমরা বাম থেকে যদি ডান দিকে যাই তাহলে কি হবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, এবং একই গ্রুপের আমরা যদি উপর থেকে নিচে যাই তাহলে অধাতব ধর্ম কি হবে, হ্রাস পাবে। তো পর্যায়ের সম্পর্ক গ্রুপের সম্পর্ক উল্টা, তো এখানে হচ্ছে বৃদ্ধি পায়, আর উল্টা এখানে কি হবে, হ্রাস পায়। ঠিক আছে। তো আশা করি এই টপিকটা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে। দেখো, তো এটা আমাদের জাস্ট মাথায় রাখতে হবে, পর্যায় এবং গ্রুপ সম্পর্ক। হ্যাঁ, একই পর্যায়ের তোমার বাম থেকে ডান দিকে গেলে হচ্ছে পরমাণুর আকার কি হবে, পরমাণুর আকার বৃদ্ধি পাবে। ঠিক আছে। সরি, পরমাণুর আকার হ্রাস পাবে। আর গ্রুপ সম্পর্ক যদি আমরা দেখি, একই গ্রুপের উপর থেকে যদি আমরা নিচে যাই পরমাণুর আকার বৃদ্ধি পাবে। ঠিক আছে। কি হবে, পরমাণুর আকার বৃদ্ধি পাবে। তো এটা কেন হয় সেটা আমাদের এক্সপ্লেন করতে হবে, সেটা হচ্ছে আমাদের রিটেনে আসে। দেখো, একই পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা জাস্ট একটা এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, এই তিনটা মৌল আমরা নিচ্ছি, এরা হচ্ছে তোমার একই পর্যায়ের মধ্যে পড়ে। সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে তোমার কতটা, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে 11টা। তো যদি আমরা একটু দেখি সোডিয়াম, মনে করো
আচ্ছা, সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা, 3 4 5 6 7 8 9 10, আরেকটা ইলেকট্রন মনে করো, এই হচ্ছে সোডিয়ামের 11টা ইলেকট্রন। হ্যাঁ, আচ্ছা ম্যাগনেসিয়ামেরটা যদি আঁকি আমরা, দেখো তিন। আচ্ছা, ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, একটা 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা? 12টা। অ্যালুমিনিয়াম যদি আমরা রাখি, দেখো 2 2 3, এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। আচ্ছা, এখান থেকে আমাদের কি বোঝার আছে? হ্যাঁ, এখান থেকে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমরা সোডিয়ামের ইলেকট্রন কত? 11, ম্যাগনেসিয়ামের কত? 12, অ্যালুমিনিয়াম 13। তার মানে হচ্ছে এই সোডিয়ামের ক্ষেত্রে তার 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা, ঠিক আছে। এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন আছে তোমার 2টা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টা। দেখো তো এটা হচ্ছে তোমার ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর কেন্দ্রের মধ্যে আছে প্রোটন। কেন্দ্রে কি আছে? কেন্দ্রে আছে হচ্ছে তোমার প্রোটন, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে এই কেন্দ্রের পজিটিভ এবং এই যে কক্ষপথের ইলেকট্রনের বাইরের মধ্যে যে ইলেকট্রন আছে, ইলেকট্রন নেগেটিভ চার্জের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। কি করে? কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল কাজ করে। তো দেখো, এর লাস্টের কক্ষপথে ইলেকট্রন আছে একটা, এই ইলেকট্রনকে এই প্রোটন যতটা বলে আকর্ষণ করবে, এই ক্ষেত্রে ইলেকট্রন আছে 2টা। তো এর থেকে এই কেন্দ্রের দিকে আকর্ষণ এর বেশি, কেন? কারণ তার ইলেকট্রন 2টা, কেন্দ্রের দিকে একটু বেশি আকর্ষিত হবে। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে তোমার 3টা, লাস্টের কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, তো কেন্দ্রের দিকে তার আকর্ষণটা আরেকটু বেশি, ঠিক আছে। তার মানে তোমার সোডিয়ামের ক্ষেত্রে কেন্দ্রের দিকে লাস্টের কক্ষপথে যে ইলেকট্রনের আকর্ষণ, তার থেকে এর আকর্ষণ একটু বেশি, এর থেকে এর আকর্ষণ একটু বেশি। এই বেশি হওয়ার কারণে তোমার সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আকারটা একটু ছোট হয়ে যায়, ঠিক আছে। কেন্দ্র থেকে একটু বেশি আকর্ষণ করে, তার মানে কক্ষপথটা একটু ছোট হয়ে যায়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেহেতু লাস্টে 3টা ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কেন্দ্রের প্রোটন একটু আকর্ষণ আরো বেশি হয়, যার ফলে তোমার অ্যালুমিনিয়ামের আকারটা আরেকটু ছোট হয়ে যায়। তো এইভাবে আমরা যখন তোমার একটা একটা করে আমরা ডান দিকে যেতে থাকবো, পরমাণু মৌল একটা একটা মৌল ডান দিকে যেতে থাকবো, দেখবো আমরা প্রতি ক্ষেত্রে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। তোমার কক্ষপথ সেমই থাকতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার 3টা কক্ষপথে থাকতেছে, এখানেও 3টা কক্ষপথ, এখানেও 3টা কক্ষপথ, বাট একটা একটা করে যদি আমরা সামনের দিকে যখন যাব, দেখবো একটা করে ইলেকট্রন অ্যাড হচ্ছে। যেরকম সোডিয়ামের ক্ষেত্রে তোমার লাস্টের কক্ষপথ ছিল একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আরেকটা অ্যাড হয়েছে 2টা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরেকটা অ্যাড হচ্ছে 3টা, তার পরবর্তী সিলিকনের ক্ষেত্রে আমরা দেখবো আরেকটা অ্যাড হচ্ছে 4টা, ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখবো আরেকটা অ্যাড হচ্ছে 5টা। এইভাবে আমরা যত সামনের দিকে যাব, যত আমরা ডান দিকে যাব, দেখবো হচ্ছে একই পর্যায়ে মানে একটা একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে হচ্ছে তোমার কেন্দ্রের যে প্রোটন থাকে, প্রোটনের প্রতি ইলেকট্রনের আকর্ষণটা একটু বৃদ্ধি পায়, ঠিক আছে। এই বৃদ্ধির ফলে তার আকারটা তুলনামূলক কিছুটা ছোট হয়ে যায়। এই জন্য আমরা বলি যে তোমার একই পর্যায়ে বাম থেকে যখন আমরা ডান দিকে যাই, তাহলে পরমাণুর আকার কি হয়? হ্রাস পায়, ঠিক আছে। তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা গ্রুপ সম্পর্কটা যদি একটু দেখি, দেখো গ্রুপ সম্পর্কে কি বলছে, যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। আচ্ছা, পরমাণুর আকার কেন বৃদ্ধি পায় সেটা যদি আমরা দেখি, দেখো গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখি, শুরুতে আছে কি আছে? হাইড্রোজেন। হ্যাঁ, শুরুতে কি আছে? হাইড্রোজেন। তারপরে হচ্ছে তোমার লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, এই 4টা দিয়ে আমরা দেখি। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এখানে তার কক্ষপথ হচ্ছে একটা, হাইড্রোজেন ইলেকট্রন আছে কয়টা? একটা ইলেকট্রন আছে। লিথিয়ামের ক্ষেত্রে কক্ষপথ 2টা, একটা কক্ষপথ আর একটা কক্ষপথ। প্রথম কক্ষপথে ছোট হয়ে গেছে, প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, পরবর্তী কক্ষপথে ইলেকট্রন আছে তোমার একটা, 3টা। সোডিয়ামের ক্ষেত্রে যদি একটু দেখি, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে মনে করো 3, 1 2
3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আছে কতটা? 11টা। এবং পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে পটাশিয়াম 19। সো আচ্ছা, আমরা তিনটা দিয়ে দেখি, তাহলে আমরা পটাশিয়াম একটু জটিল হয়ে যাবে। আমরা তিনটা দিয়ে দেখি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। দেখো, প্রতি ক্ষেত্রে হাইড্রোজেন আছে, প্রথম মৌল হাইড্রোজেন ইলেকট্রন আছে তোমার একটা, লিথিয়ামের ইলেকট্রন আছে তোমার তিনটা। তো সেই হিসাবে আমরা একটু আগে যে বললাম, ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে তাহলে কেন্দ্রের প্রতি আকর্ষণ বেশি হওয়ার কথা, তাই না? তাহলে ওই নিয়মে কি হওয়ার কথা ছিল, যে তোমার উপর থেকে নিচে গেলে পরমাণু আকার তোমার হ্রাস পাওয়ার কথা ছিল, তাই না? যেহেতু ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার বৃদ্ধি পাচ্ছে, কেন্দ্রের প্রতি আকর্ষণও বৃদ্ধি পাবে, তাহলে আকারটা ছোট হওয়ার কথা ছিল। কিন্তু এখানে ছোট না হয়ে বড় হয়ে যাচ্ছে, কেন জানো? কারণ হচ্ছে দেখো, তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার কক্ষপথ ছিল একটা, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে তোমার দুইটা কক্ষপথ, তার মানে একটা কক্ষপথ বাড়ছে, তাই না? তোমার ইলেকট্রন বাড়ার জন্য যতটা ছোট হওয়ার কথা ছিল কক্ষপথ, কিন্তু নতুন একটা কক্ষপথ এখানে অ্যাড হয়ে গেছে। এখানে কি হয়েছে? নতুন একটা কক্ষপথ অ্যাড হয়েছে, যার ফলে আকারটা বেড়ে গেছে। তার নিচে যদি আসা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে তোমার এখানে ইলেকট্রন বাড়ার জন্য, হ্যাঁ, এখানে ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার জন্য যতটা না ছোট হবে কক্ষপথ, কিন্তু নতুন একটা কক্ষপথ অ্যাড হয়ে গেছে, এই যে 3 নাম্বার কক্ষপথ। এই 3 নাম্বার কক্ষপথ অ্যাড হওয়ার জন্য তার আকারটা কি হয়ে যায়? বড় হয়ে যায়। তো এইভাবে যদি আমরা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যখন আমরা যাব, তখন দেখবো একটা করে মেন কক্ষপথ বাড়তেছে। এই যে মেন কক্ষপথ আছে না, একটা করে বাড়তেছে। তার মানে গ্রুপ পর্যায় 1-এ যদি আমরা যাই, দেখবো আমরা একটা কক্ষপথ, পর্যায় 2-তে গেলে আমরা দেখবো দুইটা কক্ষপথ, পর্যায় 3-তে গেলে দেখবো আমরা তিনটা কক্ষপথ, পর্যায় 4-এ যদি যাই, যদি আমরা দেখবো হচ্ছে 4টা কক্ষপথ। তো এইভাবে একটা একটা করে যদি আমরা নিচে নামি একই গ্রুপে, দেখবো হচ্ছে আমরা নতুন করে একটা কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে, মানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, সেই জন্য তোমার আকার বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন বাড়ার জন্য যতটা তোমার আকার ছোট হওয়ার কথা ছিল, নতুন একটা কক্ষপথ অ্যাড হওয়ার ফলে তোমার আকারটা বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য হচ্ছে আমরা বলতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের মেইন কনসেপ্ট। তো আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করো, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা দেখবো আয়নীকরণ শক্তি। দেখো, আয়নীকরণ শক্তিটা কি? সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল গ্যাসীয় পরমাণু থেকে এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, মানে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল গ্যাসীয় পরমাণু থেকে এক মূল ইলেকট্রন সরিয়ে আমরা ধনাত্মক আয়নে পরিণত করব। মানে মেন কথা হচ্ছে, ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তো একটা এক্সাম্পল যদি দেখি, মনে করো সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম থেকে আমরা একটা ইলেকট্রন সরাবো, ইলেকট্রন সরিয়ে সোডিয়াম প্লাস করছি। এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সরিয়ে সোডিয়াম প্লাস করতে তোমার যে শক্তির প্রয়োজনটা হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। ঠিক আছে, তাকে কি বলা হয়? আয়নীকরণ শক্তি। আচ্ছা, তো হচ্ছে এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, ক নাম্বারের জন্য আসে, এটা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তো আমরা এখন পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক যদি একটু দেখি, সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তোমার পর্যায় সম্পর্ক কি হয়? একই পর্যায়ের আমরা বাম থেকে যদি ডানে যাই, ডানে হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, ডান থেকে যদি বামে যায় তাহলে হচ্ছে তোমার বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে। হ্যাঁ, আর গ্রুপ সম্পর্ক হচ্ছে তার উল্টা। ঠিক আছে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে নিচে কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে, কি হবে? হ্রাস পাবে। তাহলে আমরা যদি দেখি একই পর্যায়ের আমরা বাম থেকে যদি ডান দিকে যাই তাহলে হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। আর একই গ্রুপের যদি আমরা উপর থেকে নিচে যাই
তাহলে হচ্ছে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। এক্সাম্পল যদি দেখি, মনে করো গ্রুপ 1 এর কি আছে, হাইড্রোজেন আছে, তারপরে হচ্ছে লিথিয়াম আছে, তারপরে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হ্যাঁ, এই হচ্ছে তোমার গ্রুপ 1 এর 7টা মৌল। হ্যাঁ, তো এখন আমরা এদের মধ্যে যদি এমসিকিউ যদি আসে, এদের মধ্যে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার এবং সবচেয়ে কম আয়নীকরণ শক্তি কার, ঠিক আছে, এরকম ভাবে যদি আসে বা যদি বলে যে আয়নীকরণ শক্তি কম যদি সাজাও, তাহলে যাতে আমরা পারি কিভাবে, দেখো একই গ্রুপের উপর থেকে যদি নিচে যায় তাহলে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। তাহলে এটা হচ্ছে সবগুলো হচ্ছে গ্রুপ 1। তাহলে গ্রুপ 1 এর উপরে কি আছে, হাইড্রোজেন, সবার নিচে আছে ফ্রান্সিয়াম। তার মানে উপর থেকে নিচে গেলে কি হবে, হ্রাস পাবে। তাহলে হচ্ছে আমরা সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার, তোমার হাইড্রোজেনের, সবচেয়ে কম কার, ফ্রান্সিয়ামের। কেন, ফ্রান্সিয়াম সবার নিচে। তাহলে আমরা যদি ক্রম অনুযায়ী সাজাই তাহলে উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। তাহলে হাইড্রোজেন, তারপরে হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তো এই হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যায়ভিত্তিক সম্পর্ক যদি আমরা একটু দেখি, তো মনে করো লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, তারপরে হচ্ছে তোমার কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পর্যায় 2। এটা হচ্ছে পর্যায় 2, ঠিক আছে। তো পর্যায়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, দেখো। তো আমরা কি দেখছি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। তাহলে সেই হিসাবে লিথিয়ামের থেকে এটা হওয়ার কথা ছিল, তারপরে এটা 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 এইভাবে হওয়ার কথা ছিল, তাই না। সবচেয়ে কম হচ্ছে লিথিয়াম, সবচেয়ে বেশি হচ্ছে নিয়ন, ঠিক আছে। এখানে ঠিক আছে, বাট এই জায়গায় দুইটা একটু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হচ্ছে তোমার এইখানে, হ্যাঁ, এটার মধ্যে আর হচ্ছে এটার মধ্যে, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, বেরিলিয়াম এবং বোরনের মধ্যে। হ্যাঁ, তাহলে কি হয়, এখানে হচ্ছে তোমার লিথিয়াম, ঠিক আছে, লিথিয়ামের পরে হবে তোমার বোরন, ঠিক আছে, তারপরে বেরিলিয়াম। হ্যাঁ, এটা কেন সেটা আমাদের ব্যাখ্যা এখানে লাগবে না, ইন্টারমিডিয়েটে আমাদের লাগবে এটা, তো সেটা আমাদের জানলেই হবে। তারপরে যা আছে সিরিয়াল ওয়াইজ তাই। তারপরে হচ্ছে তোমার কার্বন, তো এখানে অক্সিজেনটা আগে হবে, তারপরে হচ্ছে তোমার অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে তোমার ফ্লোরিন, তারপরে হচ্ছে নিয়ন, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে পর্যায় ভিত্তিক সম্পর্ক, আর এটা হচ্ছে তোমার গ্রুপ ভিত্তিক সম্পর্ক। তো আয়নীকরণ শক্তি কি করতে হবে, আমাদের সংখ্যাটা করতে হবে, তারপরে করতে হবে যে তোমার তোমার কয়েকটা মৌল যদি দেওয়া দেয় তার মধ্যে হচ্ছে কোনটার বেশি কোনটার কম, সেটা আমরা পর্যায় ভিত্তিক সম্পর্ক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক দ্বারা আমরা বের করতে পারবো। তাহলে পর্যায় ভিত্তিক সম্পর্ক কি, একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে তোমার কি হবে, আয়নীকরণ শক্তি তোমার বৃদ্ধি পাবে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে যদি আমরা যাই তাহলে আয়নীকরণ শক্তি কি হবে, হ্রাস পাবে। তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব যে ইলেকট্রন আসক্তি কি। হ্যাঁ, ইলেকট্রন আসক্তি হচ্ছে তোমার গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মূল গ্যাসীয় পরমাণুতে এক মূল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মূল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা কি, নর্মাল কথা হচ্ছে আমরা ঋণাত্মক আয়নে একটা মৌলকে যদি আমরা ঋণাত্মক আয়নে পরিণত করি, ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা নির্গত হয় তাকে বলা হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল গ্যাসীয় পরমাণুতে এক মূল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মূল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে বলা হয় ওই মৌলের ইলেকট্রন আসক্তি। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, মনে করো ক্লোরিন। হ্যাঁ, আচ্ছা, অন্য একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আচ্ছা, মনে করো ক্লোরিনে আছে। হ্যাঁ, ক্লোরিনে যদি আমরা দেখি, সে কি করবে, সে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে, Cl মাইনাস, তার মানে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। ক্লোরিন একটা পরমাণু, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তো এই ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তিটা মানে নির্গত হয় তাকে বলা হয় আয়নিক ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তোমার পর্যায় ভিত্তিক সম্পর্ক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক আমাদের জানতে হবে। তো পর্যায় ভিত্তিক সম্পর্কটা কি, তোমার
সেম তোমার আয়নীকরণ শক্তির মতো একই পর্যায়ে আমরা যদি বাম থেকে ডান দিকে যাই, ডান দিকে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি, বৃদ্ধি পাবে। কি হবে? ইলেকট্রন আসক্তি তোমার বৃদ্ধি পাবে। হ্যাঁ, একই পর্যায়ে বাম থেকে আমরা যদি ডান দিকে যাই তাহলে কি হবে? ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। এবং তোমার গ্রুপের ক্ষেত্রে যদি হয় তাহলে তার উল্টা, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তোমার কি হবে? হ্রাস পাবে। হ্যাঁ, হ্রাস পাবে, ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। একই গ্রুপের উপর থেকে যদি আমরা নিচে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? ইলেকট্রন আসক্তি হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি করতে হবে? সংখ্যাটা অবশ্যই করতে হবে এবং পর্যায়ভিত্তিক সম্পর্ক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্কটা আমাদের জানতে হবে। তো যদি আমরা একটা এক্সাম্পল যদি আমরা একটু দেখি, আচ্ছা মনে করো এখানে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই চারটা মৌল আছে। হ্যাঁ, এখানে বললো এর মধ্যে কারা ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এবং কার কম। তো আমরা দেখতে পাচ্ছি এই চারটা হচ্ছে গ্রুপ 1 এ আছে। তাহলে তোমার গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি? উপর থেকে নিচে গেলে তোমার হ্রাস পাবে, ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। তাহলে যদি সাজাই আমরা, লিথিয়ামের বেশি, তার চাইতে কম হচ্ছে সোডিয়াম, তার চাইতে কম হচ্ছে তোমার পটাশিয়াম, তার চাইতে কম হচ্ছে রুবিডিয়াম। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে কার সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি? সেটা হচ্ছে লিথিয়ামের সবচেয়ে বেশি। কার সবচেয়ে কম? সেটা হচ্ছে তোমার রুবিডিয়ামের সবচাইতে কম। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তো এখানে কোশ্চেন হলো যে হচ্ছে তোমার কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এবং কার কম। ঠিক আছে, তো হচ্ছে দেখো এরা হচ্ছে তোমার গ্রুপ 2 এর। এরা কি? এরা হচ্ছে তোমার পর্যায় 2 এর মধ্যে পড়ে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন পর্যায় 2। না সরি, এরা হচ্ছে পর্যায় 3। ঠিক আছে, এরা হচ্ছে তোমার পর্যায় 3 এর মধ্যে পড়ে। তাহলে দেখো এরা এরা হচ্ছে সেম পর্যায়ে, এরা হচ্ছে তোমার একই পর্যায়ের মধ্যে পড়ে। তাহলে পর্যায়ভিত্তিক সম্পর্ক কি? পর্যায়ভিত্তিক সম্পর্ক হচ্ছে একই পর্যায়ে আমরা বাম থেকে যদি ডান দিকে যাই তাহলে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। তাহলে এখানে হচ্ছে দেখো সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের বেশি, অ্যালুমিনিয়াম থেকে সিলিকনের বেশি। তাহলে হচ্ছে সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে তোমার সিলিকন, এবং সবচেয়ে কম কার? সবচেয়ে বেশি হচ্ছে সিলিকন, সবচেয়ে কম হচ্ছে তোমার সোডিয়াম। ঠিক আছে, তো আশা করি ইলেকট্রন আসক্তির এই কনসেপ্টটা বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতায় কি বলছে? তড়িৎ ঋণাত্মকতায় বলছে যে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হবে, অণুতে পরিণত হয়, তখন পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন গুলোকে, হ্যাঁ বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। কি করে? বন্ধন যে ইলেকট্রন দুটি বন্ধনে হচ্ছে তোমার অংশগ্রহণ করে, সেই ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। তো এই যে নিজের দিকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ করার ক্ষমতাকে বা এই আকর্ষণকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তো আমরা যদি একটা হাইড্রোজেন গ্যাস দেখি, হাইড্রোজেন গ্যাস হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে যুক্ত হয়ে তোমার হাইড্রোজেন গ্যাস গঠন করছে। তো সমযোজী বন্ধনে কি হয়? ইলেকট্রন শেয়ার করে দুইটা পরমাণু। কি করে? তাদের লাস্টের কক্ষপথে তোমার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের জন্য তারা কি করে? তোমার ইলেকট্রন শেয়ার করে। ঠিক আছে, কি করে? ইলেকট্রন শেয়ার করে। তো যদি একটু সমযোজী বন্ধন না যদি আমরা একটু বুঝি, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তার লাস্টের কক্ষপথে ইলেকট্রন আছে তোমার একটা, এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু। আরেকটা হাইড্রোজেন পরমাণু যদি এখানে রাখি, দেখো এর লাস্টের কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা। হাইড্রোজেনকে স্থিতিশীল হওয়ার জন্য তার 1s2,
মানে এস অরবিটালের ইলেকট্রন ফিল আপ হতে হবে, মানে দুইটা ইলেকট্রন প্রয়োজন, ঠিক আছে। তাহলে হচ্ছে সে কি করে, এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেন পরমাণু এইখানে চলে আসে এবং এই হাইড্রোজেন পরমাণুর সাথে সে বন্ধন গঠন করে। সে কি করে, তার এই যে হাইড্রোজেন পরমাণু আছে এটা সেইখানে ইলেকট্রন শেয়ার করে, আর এই হাইড্রোজেন পরমাণু এখানে ইলেকট্রন শেয়ার করে। তাহলে দেখো এই হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে দুইটা ইলেকট্রন হইতেছে, আবার এই হাইড্রোজেন পরমাণু কক্ষপথেও দুইটা ইলেকট্রন হচ্ছে। তো এই যে বন্ধনটা, এই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। তো নেক্সট চ্যাপ্টারে আমরা এটা সম্পর্কে আরো ডিটেলসে পড়বো। এখন জাস্ট আমরা বেসিকটা একটু বুঝি। তো সমযোজী বন্ধনে দুইটা ইলেকট্রন অংশগ্রহণ করছে, দুইটা পরমাণু, তাই না? তো এখানে একটা ইলেকট্রন অংশগ্রহণ করছে, এখানে একটা ইলেকট্রন অংশগ্রহণ করছে। তো তড়িৎ ক্রিয়াত্মকতা কি হয়, এই যে বন্ধন দুইটা ইলেকট্রনকে দুইটা পরমাণুর কেন্দ্রের মধ্যে যে প্রোটন থাকে সেই প্রোটন কি করে নিজের দিকে আকর্ষণ করে, মানে এই দুটা ইলেকট্রনকে এই পরমাণুর কেন্দ্র নিজের দিকে আকর্ষণ করবে এবং এই দুটা ইলেকট্রনকে এই পরমাণুর কেন্দ্র নিজের দিকে আকর্ষণ করবে। এই যে নিজের দিকে আকর্ষণ করতেছে, তো এই আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় বা এই আকর্ষণকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমাদের কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা যদি মুখস্থ রাখি তাহলে খুবই ভালো। হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তোমার 2.1, ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে 2.1। সবচেয়ে বেশি কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হচ্ছে তোমার ফ্লোরিন, ফ্লোরিনের হচ্ছে তোমার 4। এবং সবচেয়ে কম কার, সবচেয়ে কম হচ্ছে সিজিএম, সিএস, এটা হচ্ছে 0.7, ঠিক আছে। সবচেয়ে কম হচ্ছে তোমার সিজিএম, সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন এবং হাইড্রোজেন ফসফরাস, এটা একটা আমাদের পড়লে হবে। তো আশা করি যে তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব যে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ক্ষার ধাতু। প্রথমে আমরা দেখব হচ্ছে ক্ষার ধাতু। কাদের ক্ষার ধাতু বলা হয়? তাহলে মনে রাখবা গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু। গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু, জাস্ট হাইড্রোজেন বাদে। হ্যাঁ, হাইড্রোজেনটা ক্ষার ধাতুর মধ্যে পড়ে না। গ্রুপ 1টা হচ্ছে ক্ষার ধাতু, হাইড্রোজেন বাদে। তো গ্রুপ 1-এ কারা কারা আছে? ছন্দ দিয়ে বলছিলাম, হাই লিনাকে রুবি সেচে ফেলেছে। হাইড্রোজেন বাদ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, ঠিক আছে। তো এই 6টা টোটাল কয়টা? 6টা। এই টোটাল 6টা হচ্ছে তোমার ক্ষার ধাতু। এই টোটাল কয়টা? তোমার 6টা হচ্ছে ক্ষার ধাতু। তো এরা কি করে, এরা হচ্ছে তোমার পানির সাথে বিক্রিয়া করে তোমার ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। এরা কি করে, পানির সাথে বিক্রিয়া করে তোমার ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেরকম লিথিয়াম অক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। পটাশিয়ামের ক্ষেত্রে KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। তো সবগুলো হচ্ছে সেম বিক্রিয়া দেয় যেহেতু একই গ্রুপের। RbOH প্লাস হাইড্রোজেন গ্যাস, তো সবগুলো হচ্ছে তোমার সেম বিক্রিয়া দেয়, ঠিক আছে। তো এই হলো আমাদের ক্ষার ধাতু। তারপর যে আরেকটা আছে সেটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে দেখবো মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু, দেখো মৃৎ ক্ষার ধাতু বলা হয় হচ্ছে তোমার গ্রুপ 2 কে। কাকে? গ্রুপ 2 তে তোমার মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এখানে মৌল আছে টোটাল 6টা। কয়টা? টোটাল 6টা। এই 6টা মৌলকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। তাহলে গ্রুপ 2 এর মৌলগুলোকে মুখস্থ করার জন্য আমাদের একটা বিশেষ ছন্দ আছে। সেই ছন্দটা যদি আমরা দেখি সেটা হচ্ছে বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে ছন্দ, বাটিতে রাখো, এটা হচ্ছে আমাদের ছন্দ। ছন্দ থেকে আমরা মৌলগুলো মুখস্থ করবো। বিরিয়ানি থেকে হচ্ছে তোমার বেরিলিয়াম, মুগলাই থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম, কাবাব থেকে হচ্ছে তোমার পটাশিয়াম, সরিয়ে হচ্ছে তোমার স্ট্রানসিয়াম, বাটিতে হচ্ছে তোমার বেরিয়াম, আর রাখো থেকে হচ্ছে রুবিডিয়াম,
ঠিক আছে, রাখো থেকে হচ্ছে তোমার রুবিডিয়াম। এই হচ্ছে আমাদের 6টা মৌল, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, স্ট্রানসিয়াম, বেরিয়াম এবং রুবিডিয়াম। ঠিক আছে, তাহলে এই 6টাকে বলা হয় হচ্ছে তোমার মৃৎক্ষার ধাতু। তো কেন বলা হয়? কারণ এদের বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায়। কি? মাটিতে পাওয়া যায়, সেজন্য এদেরকে মৃৎক্ষার ধাতু বলা। কারণ এরা হচ্ছে বিভিন্ন যৌগ আকারে মাটিতে থাকে, তো মাটিতে এদের পাওয়া যায়, সেজন্য এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তাছাড়া এরা হচ্ছে তোমার ক্ষার উৎপন্ন করে। হ্যাঁ, তাছাড়া কি করে? মনে করো ম্যাগনেসিয়াম, সে কি করে? পানির সাথে বিক্রিয়া করে তোমার তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2 প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা যা দেখবো সেটা হচ্ছে মুদ্রা ধাতু। হ্যাঁ, মুদ্রা ধাতু কাদের বলে? মুদ্রা ধাতু হচ্ছে তোমার গ্রুপ 11তে যে 4টা মৌল আছে, গ্রুপ 11তে যে 4টা মৌল আছে, 4টা কি কি? সেটা হচ্ছে তোমার কপার, সিলভার, au গোল্ড, রন, জেনিয়াম। ঠিক আছে, এই 4টা মৌলের মধ্যে এইটা বাদে প্রথম 3টা, হ্যাঁ, এই 3টাকে বলা হয় মুদ্রা ধাতু। এই 3টা হচ্ছে তোমার মুদ্রা ধাতু। ঠিক আছে, তার মানে হচ্ছে গ্রুপ 11-র প্রথম 3টা মৌল কপার, তারপর হচ্ছে সিলভার, গোল্ড, এই 3টাকে বলা হয় মুদ্রা ধাতু। কেন? কারণ প্রাচীন কালে এই 3টা ধাতু দ্বারা হচ্ছে মুদ্রা তৈরি করা হতো এবং বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। ঠিক আছে, এই জন্য এই 3টা ধাতুকে বলা হয় মুদ্রা ধাতু। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা যা দেখবো তা হচ্ছে হ্যালোজেন সম্পর্কে। ঠিক আছে, হ্যালোজেন। আচ্ছা, হ্যালোজেন অর্থ কি জানো? হ্যালোজেন অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। হ্যালোজেন অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। হ্যালোজেন অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। ঠিক আছে, এটা এমসিকিউ জন্য খুবই ইম্পর্টেন্ট, সরাসরি আসে। তো হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17-র মৌলগুলো। কারা? গ্রুপ 17-র যে মৌলগুলো আছে তারাই হচ্ছে তোমার হ্যালোজেন। কি কি? যদি আমরা একটু দেখি, তোমার প্রথম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন। ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন। তো এই টোটাল 6টা হচ্ছে তোমার হ্যালোজেন। ঠিক আছে, এই 6টা মৌলকে বলা হয় হ্যালোজেন। ঠিক আছে, তো এটা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। 6টা যদি মুখস্থ না পারো, মিনিমাম এই 4টা তো অবশ্যই মাস্ট মুখস্থ করতে হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তো এদেরকে হ্যালোজেন কেন বলা হয়েছে? কারণ হচ্ছে এদের এদেরকে হচ্ছে সামুদ্রিক লবণে পাওয়া যায়। কি? কোথায় পাওয়া যায়? সামুদ্রিক লবণে এদের পাওয়া যায়। ঠিক আছে, সামুদ্রিক লবণে এদের পাওয়া যায়, এই জন্য এদের হ্যালোজেন বলা হয়েছে। তাছাড়া এদের আর কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এরা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। ঠিক আছে, ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে, লবণ তৈরি করে। যদি একটা এক্সাম্পল দেখি, আমাদের খাবার লবণ কি? আমাদের খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। এটা কিভাবে হয়? মনে করো সোডিয়াম হচ্ছে ধাতু, প্লাস তার সাথে তোমার ক্লোরিন যুক্ত হয়, তোমার 2টা ক্লোরিন, 2টা সোডিয়াম, তাহলে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে। তো এরা কি করে? ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। তাছাড়া হচ্ছে এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে তোমার সমযোজী বন্ধন গঠন করে। যেরকম মনে করো একটা ক্লোরিন প্লাস আরেকটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে Cl2 গঠন করে। মানে এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে হচ্ছে তোমার কি করে? তোমার বন্ধন তৈরি করে। ঠিক আছে, তো আশা করি হ্যালোজেন সম্পর্কে বুঝতে পারছো।
এখন আমরা দেখবো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস। দেখো নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ 18-তে থাকে। কত? গ্রুপ 18-তে থাকে। তো গ্রুপ 18-তে যে 7টা মৌল আছে, এই 7টাই হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। তো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন, ঠিক আছে। এই টোটাল 7টা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। এই টোটাল 7টা কি? এই টোটাল 7টা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। কেন? কারণ এরা হচ্ছে তোমার প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা, এদের লাস্টের কক্ষপথ প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে। প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তো হিলিয়াম বাদে অন্য যে 6টা মৌল আছে তাদের অষ্টক পূর্ণ থাকে। কি থাকে? অষ্টক পূর্ণ থাকে, ঠিক আছে। হিলিয়ামের তো ইলেকট্রন আছে 2টা, তাহলে তার হিলিয়ামের ক্ষেত্রে 2 এর নিয়ম প্রযোজ্য, দুইটা পূর্ণ থাকে। আর বাকি যে 6টা মৌল আছে 6টার ক্ষেত্রে অষ্টক পূর্ণ থাকে সবসময়। মানে তাদের লাস্টে যে কক্ষপথ থাকে সেই কক্ষপথে তোমার ইলেকট্রন বিন্যাস একদম পরিপূর্ণ থাকে, ঠিক আছে। অষ্টক নিয়ম মেনে চলে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো এরা হচ্ছে সাধারণ তাপমাত্রায় গ্যাস। এরা কি? সাধারণ তাপমাত্রায় এরা হচ্ছে তোমার গ্যাস। সাধারণ তাপমাত্রায় এরা গ্যাস, ঠিক আছে। তো নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 18। এখানে হচ্ছে 7টা মৌল আছে। কি কি? তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন, ঠিক আছে। তো এদের যে লাস্টের কক্ষপথের ইলেকট্রন গুলো হচ্ছে প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। আর হচ্ছে এদের তোমার হিলিয়াম বাদে বাকি সবগুলো হচ্ছে অষ্টক পূর্ণ থাকে। তো এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কোনো রাসায়নিক বন্ধনে এরা সাধারণত অংশগ্রহণ করতে চায় না, যেহেতু এদের ইলেকট্রন তোমার পূর্ণ থাকে, ঠিক আছে। সেজন্য হচ্ছে এরা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে চায় না সহজে, ঠিক আছে। এই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো অবস্থানান্তর মৌল সম্পর্কে। দেখো, অবস্থানান্তর মৌল হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় অবস্থানান্তর মৌল। হ্যাঁ, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদেরকে আমরা বলা হয় অবস্থানান্তর মৌল। তো অবস্থানান্তর মৌলের কিছু সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য আমাদের জানলেই হবে। তো এরা হচ্ছে তোমার, একটা আমরা বৈশিষ্ট্য লিখি, এরা তোমার প্রভাবক হিসেবে কাজ করে। কি করে? প্রভাবক হিসেবে, রাসায়নিক বিক্রিয়া প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে। 2 নম্বর বৈশিষ্ট্য দেখি। তো এরা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। কি করে? রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে। এরা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। এরা প্রভাবক হিসেবে কাজ করে, রঙিন যৌগ গঠন করে। আরেকটা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, পরিবর্তনশীল জারণ সংখ্যা থাকে এদের। হ্যাঁ, পরিবর্তনশীল জারণ সংখ্যা থাকে। এদের কি করে? এদের মেন তোমার যদি আসে, তো হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় অবস্থানান্তর মৌল। নর্মাল সংখ্যা এটা। আর হচ্ছে এদের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে তোমার প্রভাবক হিসেবে কাজ করে, এরা রঙিন যৌগ গঠন করে, আর এদের জারণ সংখ্যা হচ্ছে তোমার পরিবর্তনশীল, ঠিক আছে। এদের জারণ সংখ্যা তোমার পরিবর্তনশীল। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু বিক্রিয়া দেখি। সেটা হচ্ছে তোমার নর্মালি একই গ্রুপের যে মৌলগুলো আছে তারা প্রায় একই রকম বিক্রিয়া দেয়। হ্যাঁ, সাধারণত একই গ্রুপের যে মৌলগুলো আছে তারা হচ্ছে একই রকম বিক্রিয়া দেয়। তো যদি আমরা একটু দেখি, হ্যাঁ, ফ্লোরিন প্লাস হাইড্রোজেন, দুইটাই গ্যাস, এরা বিক্রিয়া করে হাইড্রোফ্লোরিক গ্যাস উৎপন্ন করে, হাইড্রোফ্লোরিক গ্যাস। আবার মনে করো তোমার ক্লোরিন যদি নেই, ক্লোরিন প্লাস হাইড্রোজেন গ্যাস, এটাও সেম বিক্রিয়া করবে,
এটা হচ্ছে HCl, হ্যাঁ এগুলো হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস। আবার মনে করো ব্রোমিন যদি নেই Br2 প্লাস H2, তাহলে কি বিক্রিয়া করবে, 2Br HBr, হ্যাঁ HBr। আচ্ছা, এই যে তোমার হাইড্রোফ্লোরিক গ্যাস আছে HF, এই গ্যাসকে যদি আমি পানির মধ্যে নিই H2O, পানির মধ্যে লিকুইডের মধ্যে দিই, তাহলে হচ্ছে তোমার হাইড্রোফ্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। কি করবে, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ঠিক আছে। আবার মনে করো এই Cl কে যদি আমি পানির মধ্যে নেই, তাহলে সেটা কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, নরমালি হচ্ছে একই গ্রুপের যে মৌলগুলো আছে, যেরকম হ্যালোজেন, হ্যালোজেন হচ্ছে হাইড্রোজেনের সাথে প্রায় সেম ধরনের বিক্রিয়া দেয়, একই ধরনের বিক্রিয়া দেয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরো কয়েকটা বিক্রিয়া যদি একটু দেখি, দেখো মনে করো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে তোমার চুনা পাথর, হ্যাঁ চুনা পাথরের সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হবে, তোমার হবে ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন করবে। আবার একই রকম বিক্রিয়া যদি দেখি ম্যাগনেসিয়াম কার্বনেট এর ক্ষেত্রে যদি দেখি প্লাস HCl, বিক্রিয়া সেম হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। বিক্রিয়াতে সমতাকরণ করা নাই, তো এখানে সমতাকরণ না করলেও সমস্যা নাই, ঠিক আছে। মনে করো ক্যালসিয়াম কার্বনেট না CaCO, এটার সাথে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড না নিলাম, মনে করো হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তাহলে কি হবে, এটা হবে ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2 প্লাস CO2 প্লাস পানি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কিছু সাধারণ বিক্রিয়া। এর মধ্যে দেখো এই বিক্রিয়াটা অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কারণ এটা অনেক ক্ষেত্রে আসে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমাদের আরেকটা ছোট্ট একটা টপিক রয়ে গেছে, সেটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে অবস্থানান্তর মৌল, ঠিক আছে। অবস্থানান্তর মৌল আমরা দেখছি, এখন আমরা হচ্ছে দেখবো সেমিকন্ডাক্টর বা অর্ধধাতু বা অপধাতু। অপধাতু ইংরেজিতে বলা হয় সেমি কন্ডাক্টর, ঠিক আছে। তো এরা কারা, হ্যাঁ যে সকল মৌল হচ্ছে, যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে এবং কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে তোমার অপধাতু বলা হয়, ঠিক আছে। অপধাতু মানে হচ্ছে ধাতু এবং অধাতুর মাঝামাঝি, অপধাতু বলে, ঠিক আছে। তো কিছু মৌল দেখতে পাবো আমরা, কিছু কিছু সময় ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আবার কিছু কিছু সময় ইলেকট্রন ত্যাগ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তো এদেরকে আমরা বলি অপধাতু বা ইংরেজিতে বলা হয় সেমিকন্ডাক্টর। উদাহরণ যদি আমরা দেখি, সেটা হচ্ছে সিলিকন, হ্যাঁ সিলিকন আছে, এটা হচ্ছে তোমার অনেক ইম্পর্টেন্ট আসে। তার হচ্ছে জার্মেনিয়াম, AS, আর্সেনিক। তো এগুলো আমাদের জানলে হয়, ঠিক আছে। এই কয়েকটা উদাহরণ আমাদের জানলে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। তো আমরা নিয়মিত এরকম ক্লাস ইনশাল্লাহ আপলোড করবো। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।